হায় হায়, মাটি কি শুষ্ক। জমি তো চাষ করছি, কিন্তু জমিতে সেচ দিব কিভাবে? কতদিন ধরে বনে বৃষ্টি নেই। বৃষ্টি না হলে ফসল এবার রোপণ করব কি করে? বনের খরা যে কবে কাটবে? টোনা যখন এসব কথা বলছিল, ঠিক তখনই টোনা ট্রাক্টরের উপর কলসি নিয়ে কবুতর এসে বসে আর হাঁপাতে হাঁপাতে বলে, টোনা, বৃষ্টি বিনা বনের অবস্থা খুব খারাপ। নদী নালা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোথাও কোনো জল নেই। পুরো বনে এক কলসি জলের জন্য উড়ে বেরিয়েছি, কোথাও কোনো জল নেই। ফাঁকা কলসি নিয়ে আবার ফিরে এলাম। কবুতর দাদা, কি করব বলো তো? এভাবে চলতে থাকলে যে বনের পাখিরা জল বিনা মরে যাবে। ফসল ফলানোর মৌসুম শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ফসল ফলাতে পারিনি। আমাদের দুর্দিন আসছে গো, পাখিদের দুর্দিন আসছে। এ কথা বলে কবুতর কলসি নিয়ে উড়ে চলে যায় আর টোনা বলে ওঠে, এই শুকনো জমি চাষ করে তো কোনো লাভ নেই। যাই, ট্রাক্টরটা নিয়ে বাসায় চলে যাই। না না, আমি এই শুকনো দানা কিছুতেই খাবো না। তুমি আমাকে দানাগুলো সিদ্ধ করে দাও। আহা সোনা মা, জেদ করিস না মা। বনে যে কোনো জল নেই, চারিদিকে খরা চলছে। এভাবে জল ছাড়া আমি তোকে কি করে দানা সিদ্ধ করে দিব? খেয়ে নে মা, এই শুকনো দানাই তুই খেয়ে নে। না না না, আমি খাবো না, খাবো না, কিছুতেই শুকনো দানা খাবো না। এ কথা বলে টুকি তার মায়ের সাথে জেদ করে বাসা থেকে বেরিয়ে যায় আর টুনিও টুকির পিছু পিছু ছুটতে থাকে। যাস না টুকি, যাস না, খেয়ে যা। এভাবে জেদ করিস না, যাস না, শুনে যা। টুনি যখন তার মেয়ে টুকির পিছু ছুটছিল, ঠিক তখনই সে দেখতে পায় একটা গাছের ডালের মধ্যে সব পাখিরা বেশ চিন্তিত মনে কি যেন নিয়ে আলোচনা করছিল। সেই দৃশ্য দেখে টুনিও গাছের ডালে নেমে পড়ে আর বলে, কি গো, তোমরা সবাই এভাবে গাছের ডালে বসে আছো কেন? আর তোমরা সবাই কি নিয়ে আলোচনা করছো? আর বলো না টুনি, বনে খরার জন্য সব পাখিরা অতিষ্ঠ। কারো ঘরে খাবার জল নেই। খাবার জল তো দূরের কথা, জল বিনা চাষবাসই করতে পারছি না। তুমি ঠিক বলেছো টোনা, এমন খরা থেকে আমাদের রক্ষা করার কেউ নেই। এইভাবে চলতে থাকলে তো সবাই শুকিয়ে মারা যাব। আছে আছে, একটা উপায় আছে। আমার জানা আছে, ওই বনের দক্ষিণ দিকে একটা গুহা আছে, আর সেখানে বাস করে লালটু বাবা। ওই লালটু বাবাই পারে আমাদের সাহায্য করতে আর বনের খরা কাটাতে। তবে আর দেরি কিসের, দেরি কিসের? চলো সবাই, আমরা লালটু বাবার কাছে যাই। তোরা যা, আমি যাব না বাবা। এই রোদে উঠতে উঠতে বনের দক্ষিণ দিকে গেলে যে আমার তেষ্টা পাবে। না না বাবা, আমি বরং এই গাছের ডালে বসে বিশ্রাম করি। যা যা তোরা, লালটু বাবার কাছে যা। এই বনের সবাই জানে তুই সুবিধাবাদী। এভাবেই বসে থাক আর অন্যদের পরিশ্রমের ফল ভোগ কর। এই চলো চলো। এ কথা বলে সব পাখি উড়ে বনের দক্ষিণ দিকে যেতে থাকে আর কালু কাক সেই গাছের ডালে বসে হাসতে হাসতে বলতে থাকে, তোরা যতই আমাকে সুবিধাবাদী বল, তাতে আমার কিছু যায় আসে না। যা যা, তোরা খেটে মার, আমি গাছের ডালে বসে ঘুমাই। এ কথা বলে কালু কাক গাছের ডালেই ঘুমিয়ে পড়ে আর অন্যদিকে সব পাখিরা বনের দক্ষিণ দিকে চলে যায়। লালটু বাবা, আমাদের সাহায্য করুন লালটু বাবা। ও, বুঝেছি, তোদের চিন্তা করার কোনো কারণ নেই। এক্ষুনি সব কিছুর সমাধান করে দিচ্ছি। এ কথা বলে লালটু বাবা তার হাতে একটি ধনুক আর বেশ কিছু তীর নিয়ে আসে আর বলে, এই ধনুকার তীরগুলো নাও। তোমাদের বনে ফিরে গিয়ে আকাশের দিকে তাক করে একটা তীর ছুড়বে, আর সাথে সাথে বৃষ্টি নামবে। যখন তোমাদের বৃষ্টির দরকার হবে, তখন আকাশের দিকে তীর ছুঁড়ে মারবে। এ কথা বলে লালটু বাবা তার হাতে থাকা তীর ধনুক টোনার হাতে দেয়। ধন্যবাদ লালটু বাবা, এবার তবে আমরা আসি। কিন্তু সাবধান, একবারে একটা তীরের বেশি ছুঁড়বে না, নয়তো ঘোর বিপদ ঘটে যাবে। কি তোরা ফিরে এসেছিস? কোথায়? লালটু বাবা বুঝি তোদের সাহায্য করেনি? কই, এখনো তো বনে বৃষ্টি নামলো না। আমি না গিয়ে বেশ ভালোই করেছি। কি চালাক আমি। চুপ কর,
কালো মুখো বাচাল কালু কাক, আমরা কোনো অসৎ কাজের জন্য লালটু বাবার কাছে যাইনি যে সাহায্য করবে না। লালটু বাবা অবশ্যই সাহায্য করেছেন, সেই সাহায্যের ফল এবার দেখবি। একথা বলে টোনা তার হাতে থাকা ধনুকের মাধ্যমে আকাশে যেমনি একটা তীর ছুঁড়ে মারে, তখনই তীরটা মেঘের মধ্যে ঘর্ষণ খেয়ে বনের মধ্যে বৃষ্টি ঝরতে থাকে। বনের মাটি, গাছপালা, পশু পাখি আবারও জলের স্পর্শ পায়। বৃষ্টি এসেছে, বৃষ্টি এসেছে, আমাদের বনে বৃষ্টি এসেছে। আইলা জাদু, দে দে তীর ধনুক আমার হাতে দে, আমি একটু আকাশে ছুঁড়ে মারবো। না না, যা বৃষ্টি পড়ছে তাতেই আমাদের বনের চাহিদা মিটে যাবে, তোকে আর তীর ছুঁড়তে হবে না। টোনার একথা কালু কাক কিছুতেই শোনে না। টোনার হাত থেকে তীর ধনুক কেড়ে নিয়ে আবার আকাশের দিকে তীর ছুঁড়ে মারে, আর তীর ছুঁড়ে মারার সাথে সাথে প্রচন্ড বজ্রপাতের সাথে তুমুল বৃষ্টি শুরু হয়ে যায়। এ কি করলি কালু কাক? এত ঝড় বৃষ্টি তো আমাদের বাড়িঘর সইতে পারবে না, কারণ আমাদের বাড়িগুলো এখনো অনেক দুর্বল। এত ঝড় বৃষ্টিতে ভেঙে পড়বে। বজ্জাত কালু, তোর কখনো ভালো হবে না। এই চলো চলো সবাই, আমাদের বাড়ি ঘরগুলো দেখে আসি। একথা বলে সবাই তাদের বাড়ির উদ্দেশ্যে উড়ে চলে যায়। অন্যদিকে কালু কাক বলে, আমি তো কিছু করিনি, সবাই মিছে মিছে আমার দোষ দিচ্ছে। যাই, আমি আমার বাড়ি ফিরে যাই। আমার বাড়ি এইটুকু বৃষ্টিতে কিছুতেই ভাঙবে না। একথা বলে কালু কাকু নিজের বাসার দিকে উড়ে চলে যায়। অন্যদিকে বনের মধ্যে বৃষ্টির জোর বাড়তেই থাকে। পাখিদের ঘরবাড়ি গাছের উপর থেকে ভেঙে ভেঙে মাটিতে পড়ে যেতে থাকে। হায় হায় রে, আমার এ কি হলো গো? আমার বাড়িটা যে ভেঙে গেল। এখন আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব, কি করব? হায় হায় রে। এদিকে বনের সব পাখিদের ঘর বাড়ি ভেঙে যায়। সব পাখিরা আত্মহারা হয়ে একটা গাছের ডালে আশ্রয় নেয়। ওই কালু কাকের একটা ভুলের কারণে আজ আমাদের এই দশা হলো। যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে তো বনে বন্যা দেখা দিবে। তখন যদি বন্যায় এই গাছের ডাল পর্যন্ত ডুবে যায়, তখন তো আর এই ডালেও থাকতে পারবো না। এখন যে আমরা সবাই কি করব? একটা উপায় আছে আমার কাছে। আমরা যদি সবাই মিলে বড় একটা কলাপাতার ঘর বানাই, তবে ওই ঘরে বৃষ্টির সময় সবাই আশ্রয় নিতে পারবো। আর যদি বন্যাও হয়, তবে কলাপাতার ঘর ভেসে থাকবে। ঠিক ঠিক, চলো সবাই আমরা কলাপাতা সংগ্রহ করি আর কলাপাতার ঘর বানানোর জন্য কাজে লেগে পড়ি। একথা বলে সবাই যে যেখান থেকে পারে কলাপাতা সংগ্রহ করে আনতে থাকে আর এক জায়গায় জড়ো করতে থাকে। অনেক কলাপাতা হয়ে গেলে পাখিরা সবাই ঘর বানাতে থাকে। অবশেষে ঘর বানানো শেষ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। একথা বলে বনের সব পাখিরা কলাপাতার ঘরে ঢুকে পড়ে আর দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে বনে বৃষ্টির তাপ বাড়তে বাড়তে বন্যা হয়ে যায়। এতক্ষণে কালো কাকের ঘর গাছের ডালে ভালো থাকলেও এবার তো ভেঙে যায়। এ কি বন্যার পানিতে একটা কলাপাতার ঘর ভাসছে। যাই যাই, ওইখানে গিয়ে একটু আশ্রয় চাই। একথা বলে কালো কাক কলাপাতার ঘরের দরজায় যায় আর দরজা ধাক্কাতে থাকে। এই ঘরের ভিতরে কে আছো? বাইরে এসো, আমাকে একটু আশ্রয় দাও। এ কি কালো মুখো কালু, তুই এখানে কেন এসেছিস? আমার ঘর বৃষ্টিতে ভেঙে গেছে, আমাকে একটু আশ্রয় দাও না গো। তোর জন্য এসব হচ্ছে, আর তোকে আশ্রয় দিব কখনো না। যা, ভাগ এখান থেকে। একথা বলে টোনা দরজা লাগিয়ে দেয় আর তখনই বন্যার জলের ধাক্কায় কলাপাতার ঘর একদিকে ভেসে যায় আর কালো কাক অন্যদিকে ভেসে গিয়ে জলের মধ্যে হাবুডুবু খেতে থাকে। বাঁচাও বাঁচাও, বাঁচাও। তুই আমাকে পেট ভরে খাবার খাওয়ালি, তার বিনিময়ে আমি তোর মেয়ের একটা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি। কি ভবিষ্যৎবাণী বুড়িমা? তোর মেয়ের মাঝে সুপ্ত দৈব শক্তি আছে, যেটা শুধুমাত্র প্রয়োজনে প্রকাশ হবে। আর তুই তোর মেয়ের বিয়ে দিবি রেণুর পুত্র টোনার সাথে, কারণ তার মাঝেও যে সুপ্ত দৈব শক্তি আছে। আর তাদের দুজনের বিয়ে হলে সে শক্তি আরো গভীর হবে, যেটা যে কোনো অশুভ শক্তিকে হার মানাবে রে। ঠিক আছে বুড়িমা, আমি তাই করব। এবার আমি আসি রে, তবে তুই কিন্তু তোর মেয়েকে সব সময় চোখে চোখে রাখবি, কারণ যে কোনো সময় কিন্তু তার উপর বিপদ নেমে আসতে পারে।
বুড়ি তার ভবিষ্যৎবাণী করে সেখান থেকে চলে যায়, আর মিনুও তার মেয়ের দিকে কড়া নজর দিয়ে রাখতে থাকে। এদিকে বুড়ি রেনুর বাড়িতে আসে। শোন রে মা, আমি তোকে একটা কথা বলতে এসেছি। তুই কিন্তু তোর ছেলেকে সব সময় সাবধানে রাখবি, কেমন? কারণ তোর ছেলে কিন্তু আর 5টা ছেলের থেকে আলাদা। আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? হ্যাঁ, এসব কি আজে বাজে কথা বলছেন আপনি? না রে মা, আমি পাগল হইনি। আমি শুধু তোর ছেলের ভবিষ্যৎবাণী করতে এসেছি রে মা। শুনুন, এসব আজে বাজে কথা বাদ দিয়ে বেরিয়ে যান তো আমার বাড়ি থেকে। কোথা থেকে যে আসে এসব কে জানে। রেনু বুড়ির কোনো কথা না শুনে বাড়ি থেকে বুড়িকে তাড়িয়ে দেয়। বুড়িও আর কোনো কথা না বলে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। টুনা আর টুনি দুজনেই বড় হতে থাকে। একদিন ওরা দুজনেই জঙ্গলে খেলা করছিল। টোনা, এ আমরা কি করলাম? একটা সাপের ছানাকে মেরে ফেললাম। তাড়াতাড়ি চলো, আমরা এখান থেকে পালিয়ে যাই, নয়তো এই ছানার মা চলে এলে আমাদের আর কোনো রক্ষা থাকবে না। আচ্ছা চলো। ওরা দুজনেই যে না উড়াল দিতে যাবে, তখন একটা বাঘ ওদের দিকে তেড়ে আসতে থাকে। টোনা, সাপের হাত থেকে বাঁচতে গিয়ে এবার মনে হয় বাঘের পেটে চলে যাব। হালুম, আমি অনেক ক্ষুধার্ত। এবার তোদের খেয়ে আমি আবার ক্ষুধা নিবারণ করব। তোমার ক্ষুধা পেয়েছে? তুমি অন্য কিছু খাও, আমাদের কেন খাবে? তোদের অত কথার উত্তর এখন আমি দিতে পারবো না। আমার এখন খাবার প্রয়োজন। বাঘ আর কোনো কথা না বাড়িয়ে সোজা দুজনকে আক্রমণ করতে যায়। ঠিক তখনই সেখানে মিনু আর রেনু চলে আসে, আর নিজেদের ছানাকে নিয়ে ওরা ছুটে উড়ে চলে যায়। এরপর দেখতে দেখতে কেটে যায় আরো কিছুদিন। এরই মধ্যে টোনা আর টুনিও অনেক বড় হয়ে যায়। বাবা টোনা, তোর তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, কতই আর আমি বাড়িতে একা একা থাকবো বলতো? তাই আমি ঠিক করেছি এবার লাল টুকটুকে একটা মেয়ে দেখে তার সাথে আমি তোর বিয়ে দিব, আর সেই বউ এসে আমার ঘর আলো করবে। মা, এই বিষয় নিয়ে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ রে বাবা, বল না, কি বলতে চাচ্ছিস? মা, আমি টুনিকে ছোটবেলা থেকে অনেক পছন্দ করি, আর ওর আচার আচরণ আমার খুবই ভালো লাগে। তাই আমি ঠিক করেছি টুনিকে আমি আমার জীবন সঙ্গী বানাবো। ওই মেয়েকে আমার একদম পছন্দ নয়, তাই আমি তোকে অন্য ভালো কোনো মেয়ের সাথে তোর বিয়ে দিব। এটাই আমার শেষ কথা। তবে আমারও শেষ কথা শুনে রাখো, আমি টুনিকে ছাড়া আর কাউকে বিয়ে করব না মা। প্রয়োজনে আমি চিরকুমার থেকে যাব। ছেলের এমন কথা শুনে রেনু অনেক অবাক হয়ে যায়, আর বাধ্য হয়ে টুনিকে ছেলের বউ বানাতে রাজি হয়ে যায়। ঠিক আছে বাবা, তোর কথাই রইলো। টুনির সাথেই আমি তোর বিয়ে দিয়ে দিব, আর আমি কালই তোর আর টুনির বিয়ের ঝামেলাটা মিটিয়ে ফেলবো। আজই আমি ওদের বাড়িতে যাচ্ছি। এরপর রেনু মিনুর কাছে যায় আর মেয়ের বিয়ের কথা বলে। মিনু যেহেতু আগে থেকেই তার মেয়ের ভবিষ্যৎবাণী জানতো, তাই সে আর কোনো কথা না বাড়িয়ে বিয়েতে রাজি হয়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। অনেক ভালোভাবে তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হচ্ছিল। ঠিক তখনই ঘটে এক মহা বিপর্যয়। আমার এত বড় ক্ষতি করে আজ তোরা সুখের ঘর বাঁধতে চাইছিস? আমি তো তোদের এই দিনের জন্যই অপেক্ষায় ছিলাম। আমরা সেদিন তোমার ছানাকে ইচ্ছে করে মারিনি,
আমরা সেদিন খেলতে গিয়ে হঠাৎ করে তোমার ঘরের উপর পড়ে যাই, যার জন্য তোমার ছানাটা মারা যায়। আমি তোদের কোনো কথাই বিশ্বাস করি না। তোরা যেমন আমার সুখ কেড়ে নিয়েছিস, তেমনি আমিও তোদের সুখকে দুঃখে পরিণত করে দিব। এই বলে নাগিন তার মায়া দিয়ে টুনিকে বশ করে, কিন্তু টোনা আর টুনি তাদের দৈব শক্তির কথা না জানার কারণে তাদের ক্ষমতার কোনো ব্যবহারই করতে পারে না। আজ থেকে তুই অপয়া, তোকে আর কেউ ভালোবাসবে না, সবাই তোকে ঘৃণা করবে। এই বলে নাগিন সেখান থেকে চলে যায়। আর টুনি যে না ফুলের মালা নিয়ে টোনাকে পরাতে যাবে, তখনই ফুলের মালায় আগুন লেগে যায়। এ কোন অপয়া মেয়েকে আমার বাড়ির বউ বানালাম, এখন তো এই মেয়ে আমাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। না না, আমার মেয়েকে ওভাবে কিছু বলবেন না, আমার মেয়ে অনেক ভালো। ভালোর নমুনা তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। রেনু রেগে আগুন হয়ে নিজের ঘরে ঢুকে যায়, আর টোনা সবকিছু ভুলে গিয়ে চলো টুনি, আমরা ঘরে ফিরে যাই। তুমি মায়ের কথায় একদম মন খারাপ করো না। টুনি জানো এসব কাহিনীতে পুরো পাথর হয়ে যায়। টুনি কাঁদতে কাঁদতে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়, আর ঘরের ভেতরে গিয়ে টুনি হাত দিয়ে যাই কিছু ধরতে থাকে, তাই যেন কালো হয়ে যাচ্ছে। এ আমি কোন অভিশাপের ভাগীদার হলাম? আমি তো নিজের ইচ্ছে কোনো পাপ করিনি, তাহলে আজ আমি এত শাস্তি পাবো কেন? কেন কেন এত শাস্তি পাবো আমি? মা টুনি, মা টুনি তুই দরজা খোল, আমার কথা শোন মা। টুনি, আমি বলছি তুমি দরজা খোলো। টুনি, তুমি বাইরে বেরিয়ে এসো। সেদিন তো তোমার একার দোষ ছিল না, তাই আমি তোমাকে একা কোনো শাস্তি পেতে দিব না। টুনি, তুমি দরজা খোলো। অপয়া বউ একটা, সে আবার কোন মুখে দরজা খুলে বাহিরে আসবে? তা বলি টোনা, তুই কি জঙ্গলে আর কোনো মেয়ে পাসনি নাকি? এমন অপয়া একটা মেয়েকে বিয়ে করতে গেলি? কাকা বাবু, তোমরা সবাই চুপ করো তো, আর আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমাদের আর কোনো কথাই শুনতে চাচ্ছি না। সত্যি কথা বললে সবারই গায়ে লাগে। এই তোরা চল তো সবাই এখান থেকে। প্রতিবেশীরা সবাই মুখ মুচড়িয়ে সেখান থেকে চলে যায়, আর মিনু টোনাকে বলে, বাবা টোনা, কিছু সত্যি কথা শোনার তোমার সময় হয়ে এসেছে। কি এমন সত্যি কথা বলুন তো আমায়, যা আমি জানি না। এরপর মিনু টোনাকে সেই বুড়ির বলা ভবিষ্যৎবাণীর সবকিছু খুলে বলে। এটা আপনি আগে কেন বলেননি? কিন্তু আমি টুনির অভিশাপ কি করে কাটাবো? আমি জানি তোরা বিপদে পড়েছিস, আর তোদের বিপদ কাটানোর জন্যই আমি এসে হাজির হয়েছি রে। ঠাম্মি বলো না, এবার আমি কি করব? হে ফুলটা নে, আর দরজা ভেঙে ঘরে ঢুকে পড়, আর তারপর তোরা দুজনে একসাথে ফুলের ওপর হাত রাখলে সব ঠিক হয়ে যাবে, বুঝেছিস? বৃদ্ধার কথা মতো টোনা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে, আর ফুল নিয়ে টুনির হাতের সাথে এক করে দেয়, আর টুনি তারপর ঠিক হয়ে যায়। আর তখনই সেখানে নাগিনও চলে আসে। তোরা আমার মায়া ছেড়ে কখনোই বের হতে পারবি না, আমি তোদের প্রাণে মেরে ফেলবো। তার আগে আমরাই তোমার জীবন নিয়ে নিব। এরপর টোনা আর টুনি তাদের শক্তিকে একত্রিত করে নাগিনকে ধ্বংস করে দেয়। এরপর থেকে ওরা সবাই সুখে দিন কাটাতে থাকে। মা, আমার অনেক বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে, তুমি আমাকে এক্ষুনি বিরিয়ানি রান্না করে দাও। কতদিন হলো বিরিয়ানি খাই না। আমার লক্ষ্মী মেয়েটা বিরিয়ানি খাবি আর আমি রান্না করে দিব না, তা কি কখনো হয়? তুই একটু বস, আমি এক্ষুনি তোকে রান্না করে দিচ্ছি, কেমন? টুনি রান্নাঘরের দিকে যায়। কিছুক্ষণ পর টুনি বিরিয়ানি রান্না করে নিয়ে আসে, আর টুকি বিরিয়ানি খায়। অন্যদিকে মধ্যরাতে কণিকা যোগুকে বলতে থাকে, এই যজ্ঞ, এই ওঠো, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবার এনে দাও। ঘরে কোনো খাবার নেই। এই যজ্ঞ, শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না আমার কথা? ওঠো বলছি।
আরে এই মাঝরাতে আমার মা বাইরে খাবার নিয়ে বসে আছে যে আমি তোমাকে তার কাছ থেকে খাবার এনে দিব? একটু আগেই তো অনেক খাবার খেলে, তোমার পেটে কি কুয়ো হয়েছে নাকি? আমাকে বিরক্ত না করে ঘুমিয়ে পড়ো, যাও। ক্ষুধা তো আমার লেগেছে, আর খাবার তো আমাকে সংগ্রহ করতে হবে। ঘুমাও, ইচ্ছা মতো ঘুমাও, আমি গেলাম খাবার খুঁজতে। কণিকা রাতের আধারে ঘর থেকে বেরিয়ে উঠতে থাকে। কণিকা সব পাখির বাড়ির সামনে যায় আর বলতে থাকে, সব পাখি তো দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, এবার আমি খাবার চুরি করব কি করে? উফ, ক্ষুধার জ্বালায় আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না। কি করি? পেয়েছি বুদ্ধি। যাই, টুনির বাড়ির সামনে যাই। বিড়ালের এমন কণ্ঠ শুনে টুকির ঘুম ভেঙে যায়। টুকি ওর মাকে বলতে থাকে, মা, বিড়াল এসেছে ঘরের দরজায়। মা, মনে হয় বিড়ালটার খুব খিদে লেগেছে। মা, তুমি শুনতে পাচ্ছ? ও মা! হ্যাঁ রে মা, আমি শুনতে পাচ্ছি। যা তো যা, দরজাটা খুলে বিড়ালকে কিছু খাবার দিয়ে আয়। এই তো কাজ হয়ে গিয়েছে। কণিকা, কেটে পড় এবার। এরপর কণিকা একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে আর টুকি খাবার নিয়ে বাহিরে আসে। এখানে তো কোনো বিড়াল নেই। বিড়ালটা কোথায় চলে গেল? মনে হয় বিড়ালটা ভয় পেয়ে লুকিয়ে পড়েছে। আমি বরং খাবারগুলো এখানেই রেখে যাই। যেই কথা সেই কাজ। টুকি খাবারগুলো দরজার সামনে রেখে ঘরের ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। আর ঠিক তখনই কণিকা খাবারের কাছে আসে আর খুশি হয়ে বলতে থাকে, আরে, বিড়াল তো আমি, খাবার নিতে এসে পড়েছি। এরপর কণিকা খাবারগুলো খেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে যজ্ঞ কণিকা, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও তো। ঘরে কোনো খাবার নেই, আমি এখন তোমাকে কোথা থেকে খাবার এনে দিব? তোমার মতো অলস কাককে বিয়ে করে আমার জীবন তামা হয়ে গিয়েছে। না করতে পারো চুরি আর না করতে পারো কাজ, এখন আমাকেও না খেয়ে থাকতে হচ্ছে। কণিকা, তোমাকে আর না খেয়ে থাকতে হবে না, আমি বুদ্ধি পেয়েছি। আজ রাত থেকে আমরা পাখিদের ঘর থেকে টাকা পয়সা খাবার যা পাবো তাই চুরি করব, বুঝেছো? রাতে সবাই দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে, তুমি কিভাবে পাখিদের ঘরে প্রবেশ করবে শুনি? পাখিদের ঘরে দেয়াল কেটে প্রবেশ করব, বুঝেছো বউ? প্ল্যান পাক্কা। এখন চলো কিছু খাবার খুঁজে নিয়ে খেয়ে আসি। যজ্ঞ আর কণিকা বনের দিকে উঠতে থাকে। রাতের বেলা যজ্ঞ আর কণিকা হাতে করাত নিয়ে উঠতে থাকে। যজ্ঞ, আজ আমরা কার বাড়িতে চুরি করতে যাচ্ছি? কবুতরের বাড়ি। আরে যজ্ঞ, কবুতর তো গরিব, ওর বাড়িতে তো কোনো টাকা পয়সা নেই। আরে, ওর বাড়িতে টাকা কম হলেও খাবার বেশি আছে। আমি আজকে দেখেছি কবুতর শহর থেকে অনেক খাবার নিয়ে এসেছে। এখন কথা না বলে তাড়াতাড়ি চলো। আরে যজ্ঞ, ভিতর থেকে নাক ডাকার শব্দ আসছে, মনে হয় কবুতর গভীর ঘুমে তলিয়ে গিয়েছে। তাড়াতাড়ি কাজ শুরু করো। যজ্ঞ করাত দিয়ে ঘরের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে। যজ্ঞ কণিকা কবুতরের ঘর থেকে সব খাবার চুরি করে বাড়িতে নিয়ে আসে। এই তো অনেক খাবার যজ্ঞ, এই খাবার দিয়ে আমাদের পুরো 1 বছর চলে যাবে। আমাদের আর চুরি করার দরকার নেই। চুরি করার দরকার নেই মানে? অবশ্যই চুরি করব। চুরি করে অন্যের টাকা পয়সা দিয়ে আমরা ধনী হব, তখন বনের সবাই আমাদের সম্মান করবে, বুঝেছো? এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চুরি করা খাবার দাও তো, সারাদিন পেট ভরে খেতে পারিনি। চলো ঘুমিয়ে পড়ি, কাল রাতে আবার অন্য বাড়ি চুরি করতে যেতে হবে। যজ্ঞ আর কণিকা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কবুতর ঘুম থেকে উঠে ঘর ফাঁকা দেখে ভীষণ কাঁদতে থাকে। হায় হায় রে, আমার একই সর্বনাশ হলো। কে কে আমার এত বড় সর্বনাশ করলো? কে আমার পুরো ঘর লুট করে নিয়ে গেল রে? এবার আমি চলবো কি করে?
কবুতরের এমন কান্না শুনে বনের সব পাখিরা সেখানে আসে। দাদা, আমাদের বনে তো এমন কোনো পাখি নেই যে অন্যের বাড়িতে চুরি করবে। তোমার কি আগে থেকে কারোর সাথে শত্রুতা ছিল নাকি বলো তো? না রে টুনি, না, আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই। চুরি করেছে রে। ও আচ্ছা দাদা, যা হওয়ার তা তো হয়ে গেছে। বলো, তুমি আর না কেঁদে শান্ত হও তো। যে চুরি করেছে সে অবশ্যই শাস্তি পাবে। কবুতরকে সান্ত্বনা দিয়ে সবাই সেখান থেকে চলে যায়। এদিকে রাতের বেলা যজ্ঞ আর কণিকা তোতার ঘরের দেয়াল কেটে ঘরে প্রবেশ করে আর সব টাকা পয়সা নিয়ে চলে আসে। পরের দিন সকালে কবুতরের মতো তোতাও কান্না করতে থাকে। হায় হায়, আমার ঘরও চুরি করেছে চোর। টিয়ের চিকিৎসার জন্য রাখা সব টাকা নিয়ে পালিয়েছে। হায় হায়, আমার টিয়ের চিকিৎসা আর করাতে পারলাম না আমি। তোতা এভাবে কাঁদতেই থাকে। এভাবে যজ্ঞ কণিকা প্রতি রাতে এক এক করে পাখিদের টাকা পয়সা চুরি করে ওরা ধনী হতে থাকে। একদিন বনের সব পাখিরা এক জায়গায় একত্রিত হয়। একে একে সবার বাড়ি চুরি হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে চোরটা আমাদের বনেরই একজন। আমারও তাই মনে হয় জানো, কিন্তু সেটা যে কে সেটাই তো বুঝতে পারছি না। দাদা, আমি বলি কি, আজ রাতে আমরা না ঘুমিয়ে পুরো বন পাহারা দিব আর দেখব কে চুরি করে বনে। তুই ঠিকই বলেছিস। আমি চললাম রে, শক্ত করে লাঠি তৈরি করতে হবে। আর চোরের একদিন কি আমার একদিন। এরপর সবাই চলে যায়। আর রাতের বেলা যেই না যজ্ঞ আর কণিকা বনে চুরি করার জন্য ওদের ঘর থেকে বেরিয়ে পড়ে, ঠিক তখনই ওখানে সবাই আসে। কি ব্যাপার দাদা দিদি, তোমরা এত রাতে বাহিরে, তাও আবার বস্তা করাত নিয়ে? আচ্ছা, তোমরা আবার চোর নাও তো? কি বলতে যাচ্ছিস? আমরা চোর হতে যাব কেন? আমরা তো চোর ধরতে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ, চোরকে আমরা ধরে বস্তায় ভরবো আর করাত দিয়ে ওর হাত পা কাটবো, বুঝেছো? চলো যজ্ঞ, ঘরে যাই, আজ আর চোর আসবে না। দাদা দিদিরা, তোমরা কিছু বুঝেছো? আমি বুঝেছি রে টুনি, এরাই চোর। তাই তো বলি, কাজ না করে কিভাবে এত ধনী হচ্ছে এরা। এই যজ্ঞ আর কণিকা সোজা কথায় স্বীকার করবে না সবটা, যে এরাই চোর। টুনি, একটা বুদ্ধি বের কর, যাতে এই পাজি কাকদের হাতে নাতে ধরে কঠোর শাস্তি দিতে পারি সবাই মিলে। বল। আমার তো বুদ্ধি বের করাই আছে, শোনো সবাই। এরপর টুনি সবাইকে তার বুদ্ধির কথা খুলে বলে। পরের দিন টুনি আর কবুতর বুদ্ধিমতো যজ্ঞর বাড়ির সামনে এসে বলতে থাকে, কি ব্যাপারে টুনি, তুই এদিকে কোথায় গিয়েছিলি? আর বলো না দাদা, বনে যা চোরের উপদ্রব হয়েছে, তাই তো আমি আমার টাকা পয়সা গুলো পাহাড়ের গুহায় লুকিয়ে রেখে আসলাম। এবার আর চোর কিছুতেই টাকা পয়সা খুঁজে পাবে না, বলো। এসব বলে ওরা সেখান থেকে চলে যায়। এদিকে যজ্ঞ আর কণিকা ঘর থেকে সব শুনে বলতে থাকে, আরে যজ্ঞ, আমাদের তো লটারি লেগে গেল। আজ রাতে আমরা পাহাড়ের গুহাতেই যাব আর চুরি করব। এরপর রাতের বেলা যজ্ঞ কণিকা চুরি করতে পাহাড়ের গুহায় প্রবেশ করে আর এদিকে ওদিকে খুঁজতে থাকে। যজ্ঞ, এখানে তো কোনো টাকা পয়সা নেই, আর কত খুঁজবো? আমার মনে হয় টুনি আমাদের মিথ্যে কথা বলেছে। কণিকার কথা শেষ হতে না হতে ওখানে সবাই পুলিশ নিয়ে এসে হাজির হয়। ঠিকই বলেছিস রে পাজি কাকের দল, আমি তো তোদের ধরার জন্য মিথ্যারই ফাঁদ পেতেছি জানিস। তোমরা আমাদের ক্ষমা করে দাও, আমরা আর চুরি করব না। তোরা ক্ষমা কোনো দিনও পাবি না। তোদের পাজিগিরির শাস্তি এবার পুলিশ তোদের দিবে, বুঝেছিস? অফিসার, এই পাজিদের ধরে নিয়ে যান। এরপর পুলিশ যজ্ঞ কণিকাকে থানায় নিয়ে যায়।
আর এরপর থেকে বনের পাখিরা সুখে ওদের দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।